পরেও সমস্যাটা আপনি সৃষ্টি করেছেন, কাম ব্যাক টু দি ড্যাশ অ্যান্ড অ্যান্সার মাই কোশ্চেন্স। তারপর সে আবার আসলে আমি বললাম যে প্রথম বলেন, আল্লাহ বলছে যে যদি কারোর সামনে, আমাদের সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে আমাকে হাত দিয়ে ঠেকাইতে হবে, হাত দিয়ে ঠেকাইতে না পারলে আমাকে প্রতিবাদ করতে হবে, ভয়েস রেজ করতে হবে, আর তা না হলে আমাকে মনে মনে ঘৃণা করতে হবে যদি আমি কিছুই না পারি। তো আল্লাহ জানে, আমরাও সবাই জানি যে আপনি 3 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে? আপনি কি হাত দিয়ে ঠেকানোর জায়গায় ছিলেন, নাকি প্রতিবাদ করার জায়গায় ছিলেন, নাকি ঘৃণা করার জায়গায় ছিলেন? আপনি প্রথমে বলেন আপনি কোন ক্যাটাগরি, তারপরে কথা বলি। তো সে তো আর জবাব দিতে পারছে না, জবাব দিতে পারছে না, চুপ করে গেছে। এখন তো পিছনের চলে আসে এরকম অবস্থা। তারপর আমি তাদেরকে ঠেকাইলাম পিছনের দিকে 2 হাত প্রসারিত করে যে ভাই তোমরা কথাবার্তা বলো না, সবাই কথা বলতে চলে হবে না। আমার চাকরি প্রায় শেষ, আর এই চাকরি আমি মানে রিটায়ারমেন্টে ঠিক মতো যাবো কিনা তাও আমি এখন জানি না, কারণ আমি যাক বলবো এরপরে হয়তো আমার চাকরি থাকবে না। তো তোমরা কথা বলো না, চুপচাপ থাকো। আমি জানি হাউ টু টক অ্যান্ড হোয়াট টু টক। আমি কথা বলার পরে আমি শিওর তোমাদের কথা বলা কিছু থাকবে না, কোনো কথা বলতে প্রয়োজন হবে না, প্রয়োজন হলে তখন বলো। তো তারপর আমি ওনাকে তাতে এখন তো আর কিছু করেনি। মেজর করিম, আমি আপনার এর মধ্যের কথাটা, আপনি সবাইকে থামতে বললেন, এরপরে আপনি কি বলছেন আমি শুনি না। থামতে বললাম এবং তাদেরকে বললাম যে তোমাদের কিছুই বলার থাকবে না, আমাকে যদি বলতে দাও। আই নো হোয়াট টু টক এন্ড হাউ টু টক। তো সবাই তখন থেমে গেল। আমাকে সবাই চেনে, আমি তো অনেক সিনিয়র। আসলে আমার সামনে জেনারেল আর ব্রিগেডিয়ার কর্নেল এরকম হয়তো সিনিয়র, তাছাড়া সবাই যে র্যাঙ্কিং থাকে আমার জুনিয়র, আমার তো চাকরি শেষ। তো ওনারা আমাকে অনেকেই চেনেও। সবাই থেমে গেল। থেমে গেলে তখন আমি ওনাকে পরের শুরু করলাম যে এখন তো বুঝতে পারলাম যে আমাদের তো আসলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটছে। তো এই মুহূর্তে সেনাবাহিনী আমাদেরকে আমাদের কাজ করতে হবে। উই হ্যাভ নোবডি, নো গভর্নমেন্ট, নোবডি। তো আপনি একটা কাজ করেন, আপনি আমাদের একটা ওই যে ওয়্যারলেস সেট আছে দূর দূরান্তে কথা বলার জন্য, এবং সেনাপ্রধানকে জেনারেল সব জেনারেল থেকে দেওয়া হয়, কমান্ড ভয়েস বলে এটাকে, হাই পাওয়ার যে ইয়েটা কমিউনিকেশন সিস্টেম। আমি বললাম এটা তো সব জায়গায় আছে, আপনি সবাইকে অনসেট করেন, অল জিওসিস। তো এদিকে ঘটনা ঘটছে কি, আমি যে কথা বলছিলাম আমাদের কথাটাই সরাসরি প্রত্যেক ডিভিশনেই কিন্তু সব অফিসারদেরকে একটা অডিটোরিয়ামে বসানো হয়েছিল এবং সবাইকে শোনানো হচ্ছিল। কিন্তু আমার বক্তৃতা শুরু হলে পরে অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে, প্রচার করে নাই অনেকে, আর কিছু কিছু জায়গায় প্রচারিত হয়েছে। তো আমি বললাম যে আপনি সব জিওসিকে অনসেট করেন, অনসেট করে এখন বলেন সবাইকে বাইরে হতে, ক্যান্টনমেন্ট থেকে বাইরে হবে, এবং গেট দোজ বাস্টার যারা আমার ভাইদের হত্যা করেছে। সে তখন আমাকে বুঝাতে চাইলো যে না, এটা তো করা যাবে না, এখন অনেক অফ অর্ডার লিখতে অনেক পদ্ধতি আছে। আমি স্যার পদ্ধতির কোনো অবস্থায় আমরা এখন নাই, আর আমাকে এগুলো শেখায়েন না। আমার এখন জানা দরকার যে আপনি সেনাপ্রধান, আপনাকে আমি ডেকে নিয়ে আসছি, আবার আপনার কথা যদি সবাই শোনে আপনার সাথে আমরা আছি, আর না থাকলে নাই। আপনি দেখি আপনার কথা কোন জেনারেল বলে যে আমি বাইরে হব না, লেট আস অলসো হিয়ার। তো সে এটাকে বাইপাস করার চেষ্টা করতে লাগলো। তারপর একটা পর্যায়ে আমি বললাম যে দেখেন, ইন দ্যাট কেস নাথিং ডুইং, ইউ গো অ্যান্ড কল প্রাইম মিনিস্টার, আপনার সাথে কোনো কথা নেই, জাস্ট নাও ইউ গো। তারপরে কিছু কথা দুই একটা হয়েছে কেউ, কারণ পরিস্থিতি তখন তো কথার পর্যায়ে আসছে, হট্টগোল থেমে গেছে। এবং আমি ওনাকে যেভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছি, অনেকেই ভাবছে যে হ্যাঁ কথা যা জিজ্ঞেস তো করা হলোই, চিল্লাচিল্লিটা কমে গেছে, ওই রকম আর নাই। তো তারপরে উনি চলে গেলেন। যাওয়ার সময় কিন্তু উনি অনেকক্ষণ আমার হাত ধরে বলছিলেন আর কি, তুমি আজকে আমাদের সবাইকে বাঁচাইছো। কারণ অফিসাররা যেভাবে উত্তেজিত হয়ে গেছিল, তো একটা ম্যাসাকার হইতে পারতো, সবাইকে তো এখান থেকে জানলা দিয়ে ফেলে দিত। তো যাই হোক, ওনারা গেলেন, আমাদেরকে বললেন যে তোমরা জায়গা এখানে কম, আরো অফিসাররা আসবে, তোমার সেনাকুঞ্জে যাও। এর মধ্যে যে আর একটা জিনিস হলো, হঠাৎ মধ্যেই কানে কানে ওনার এডিসি মনে হয় এসে বললো কিছু একটা, বলতেছে যে আমাকে বললো যে মহসিন, আমাদের তো 3টে ডেড বডি চলে আসছে অলরেডি, চলো আমরা যাই, জানাজাটা করতে হবে। আমি বললাম স্যার জানাজা কি খুব ইম্পর্টেন্ট? পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আমাদের মহানবী, উনি মারা যাওয়ার 3 দিন পরে ওনার ডেড বডি বার্থডে হয়েছে, আপনি কিসের সাথে কি বলেন? ডেড বডি ইজ নট ইম্পর্টেন্ট, ইজ সলভ দি প্রবলেম। ডেড বডি ওখানে বহুত লোক আছে, জানাজা আমরা ওখানে না গেলেও কোনো অসুবিধা নেই। এটা হলো ফরজে কিফায়া, যে কেউ আমাদের পক্ষ থেকে পড়ে দিতে পারবে, ইউ ডোন্ট হ্যাভ টু গো, ইউ জাস্ট লিসেন টু মি। তো যাই হোক, অনেকেই যখন বললো আচ্ছা ঠিক আছে। তারপর উনি গেলেন যে হ্যাঁ প্রাইম মিনিস্টারকে ডেকে আনবেন। তো আমরা গেলাম সেনাকুঞ্জে গেলাম, যে আমরা সবাই ওখানে অপেক্ষা করতে থাকলাম। তো উনি তখন মানে বিকাল বা সন্ধ্যার দিকে ফেরত আসলেন। তো আসলে তখন উনি বললেন যে না, প্রাইম মিনিস্টার তো আজকে আসবেন না, উনি কালকে আসবেন। তোমরা একটা কাজ করো, সবাই মিলে যে পয়েন্ট আছে লেখো,
লিখে এটাকে একটা যেরকম পার্লামেন্ট প্রসিডিং হয় ওরকম একটা সাজাও, কে কে কোন কথা বলবে অর্গানাইজ হও। সিজিএস কে বললো, বলে তারপরে বললো যে আমি এগুলো রেডি করো, তারপর আমরা কালকে উনি সকালে আসবে, সকাল হয়তো 10টা এরকম একটা কিছু বললেন। তো যাই হোক, ওর পরে আমি তখন এই রাইটিং টিমের সাথে অ্যাড হয়ে গেলাম এবং আমি আর্মি হেডকোয়ার্টারে বসে বসে অফিসারদের কাছ থেকে যত পয়েন্ট নেওয়া হয়েছিল সেগুলো আমরা ওখানে নিয়ে কম্পাইল করলাম। সেটা 32টা পয়েন্ট হলো, মানে কম টম ইয়ে করে অনেক বাচ্চার দিয়ে আর কি, যেগুলো সবার একই পয়েন্ট অনেকেই দিছে। তো এগুলো যখন টাইপ হয়ে গেল, সম্ভবত রাত 12টা 12:30টার দিকে কমপ্লিট হলো এটা। তো ওইটা আমরা প্রাইম মিনিস্টার, সেনাপ্রধান, সিজিএস ইম্পর্টেন্ট জায়গাতে আমরা এগুলো দিলাম। এবং আমরা যে কজন ছিলাম এর মধ্যে আবার কে কে কথা বলবে সেটা বলছে, যে ক্যাপ্টেন র্যাঙ্ক থেকে শুরু করে জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত কথা বলবে, এবং প্রত্যেকেই এতগুলো পয়েন্ট, 3টা করে পয়েন্ট এরকম বলা হলো আর কি। তো সেখানে মেজর হিসাবে কেউই কথা বলতে চাচ্ছিল না, কারণ পরে তো আমি বুঝলাম যে কথা বলার কারণে শাস্তি হবে, এটা বোঝা গেল। কিন্তু তারপর আমি বললাম যে তোমরা যখন মেজর কাউকে পাচ্ছ না, আমি তো আমার চাকরি তো আর কয়দিন আছে, আমার তো আর ক্যারিয়ার ট্যারিয়ার কিছু নাই, তারপরে কেউ যখন কথা বলবে না, ঠিক আছে আমাকে দাও। তো ওরা আমার নাম দিলে তখন আমাকে ওই একটা কপি আমাকে দিল, যেটা নিয়ে যান একটু দেখেন, সকালবেলা সিজিএস বলবে আপনি কোন 3টে পয়েন্ট বলবেন। তো বাসায় চলে গেলাম, পরের দিন তো আসলাম যথারীতি সকালে। তো ওইখানে শুরু হলো, একজন ক্যাপ্টেন শুরু করলো। ওই দিন কি হাসিনা শেখ এসছে? হ্যাঁ 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 হ্যাঁ, 19টির সময় হতে আসছে, যখন আসার কথা উনি আসার আগে। আমাকে যদি একটু বলেন তার রিসেপশন কেমন ছিল, মঈনের ভূমিকাটা কি ছিল, মানে আসার আগে বা পরে বা আসার পরে? তো বাইরে ওনাকে রিসিভ করার জন্য, ওনাকে রিসিভ করে নিয়ে আসলো উনি, সাথে ছিলেন শুধু ওই যে মন্ত্রী তারেক সিদ্দিকী। মেজর করিম, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমাকে যদি আবার একটু বলেন। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে উনি রিসিপশনের ব্যাপারটা, এটা হচ্ছে সেনাকুঞ্জের বাইরে ওনাকে রিসিভ করে নেওয়া হয়েছে, এটা আমরা দেখিনি। বাট আমরা যখন সেনাকুঞ্জে উপস্থিত হলাম তখন সিজিএস আসলো, আমাদেরকে তখন পয়েন্টগুলো বলে দিল কে কোনটা বলবে। আর ওনার সিকিউরিটি ফোর্সের যে এসএসএফ তারা আমাদেরকে বললো যে ম্যাডাম বলে দিচ্ছে, আপনার যা খুশি বলবেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। তো এগুলো বললে আমরা বুঝলাম যে ঠিক আছে বলা যাবে, সমস্যা কিছু বলতেছে যখন, ঠিক আছে। তারপরে তো এখানে লেখা আছে, আমার এর বাইরে তো বলার কিছু নাই। তো যাই হোক, উনি এসে বসলেন স্টেজে। তো বসলে তখন শুরু হলো, প্রথমে একজন জেনারেল উনি কথা বলছিলেন, জাতীয় রক্ষী বাহিনীর অফিসার, উনি ওনাকে মা সম্বোধন করলেন। উনি মানে ওনার থেকে আর ত্রাণ কর্তা আমাদের কেউ নাই। তো মেজর করিম, ওই জেনারেলের নাম কি? জেআরবির এই অফিসার জেনারেল ওয়াদুদ, জিআরবির অফিসার, জাতীয় রক্ষী বাহিনী অফিসার। মানে জাতীয় রক্ষী বাহিনী বুঝতে পারছেন, জাতীয় রক্ষী বাহিনী মানেই হলো তারা সবাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল। উনি যেভাবে কথা বলছেন এটা অফিসাররা সহজভাবে নিতে পারলো না, না পারে তা হইচই শুরু করলো। তখন শুরু হলো যে ঠিক আছে আমাদের অ্যাজ পার শিডিউল লেট আস গো। তো মনে হয় সম্ভবত একটা মেয়ে কথা বললো, একটা মেয়ে অফিসার, ওর নাম হাবিবা সম্ভবত, ওরও চাকরি চলে যায় আমার সাথে। তো ওই মেয়েটা কি বললো, মেজর হাবিবা কি বললো? ওর তো লিখিত পয়েন্ট কোন 3টা যেন ও বললো, বলার পরে কি হলো, ওখান থেকে কেউ একজন বললো যে সার্ভাইভার কোনো অফিসার আছে কিনা। তো একজন ডক্টর ছিলেন, উনি হিল ট্র্যাক্সে কোথাও চাকরি করতেন। তো ওই দিন উনি আসছেন, উনি আসলে দরবারে জয়েন করে নাই, বাট দেখা গেল ওনাকে ওনার মেস থেকে ওনার ফ্যামিলিকে ধরে নিয়ে গেছে, নিয়ে কোয়ার্টার গার্ডে রাখছে। এবং ওইখানে যে ধরনের কথাবার্তা আচরণ, এইটা যখন শুরু করলো, একটা পর্যায়ে উনি বলে ফেললো যে বিডিআর সৈনিক বলতেছে যে তোদের পেটে তো পাঞ্জাবি ঢুকে আসি 71-এ, এবার বিডিআর ঢোকাবো। এই কথা বলার সাথে সাথে একদম ফাটাফাটি অবস্থা শুরু হয়ে গেল, হইচই, চেয়ার ভাঙামাগি, গালাগালি এইসব শুরু হয়ে গেল। আমাকে আবার একটু বলেন, এটা কি পিলখানার মধ্যে এই বিডিআর এর অফিসার একজন ডাক্তার, তাকে এই কথা বলা হয়েছিল? হ্যাঁ, উনি বলছিলেন যে বিডিআর সৈনিক এই ধরনের কথা বলছে, তাদের সামনে তাদের উদ্দেশ্য করে বলছে। ওই বিডিআর এর যে ডাক্তার সাহেব ছিল, ওনার কি নাম? ওনার নামটা আজ আমার মনে নাই, উনি অনেকদিন আগের কথা, একজন লেফটেন্যান্ট কর্নেল মনে হয়। ওনার নাম কি সালাম? বিডিআর হসপিটাল ওইখানে চালাম না, ওনার নাম মানে পার্বত্য চট্টগ্রামে চাকরি করতেন উনি, ওনার ফ্যামিলি থাকতেন মনে হয় পিলখানায়।
আচ্ছা, বিডিআর এর একজন বিডিআর এর জওয়ানরা তাকে বলছে 71 সালে পাকিস্তানিরা ঢুকাইছে, এখন আমরা ঢুকাই দেবো বা এই ধরনের কথাটা আপনি কি একটু রিপিট করবেন? মানে এরা বলছে যে 71-এ তো পাঞ্জাবি ঢুকাইছিল তোদের পেটে, এইবার বিডিআর ঢুকাবো। এইরকম একটা কথা বললে তো প্রচন্ড উস্কানিমূলক কথা, এটা হলে তো আর অফিসারদেরকে আর মানানো যায় নাই। হইতে শুরু হয়েছে এবং এটা চলছে, বেশ অনেকক্ষণ চলতেছে, হয়তো আধা ঘন্টা হয়ে গেছে আর কি। মানে কেউ তাদের কাছে তাও যেতে পারছে না, ওরা তো পিছনে জুনিয়র অফিসার যারা, তো ওদের এইভাবে তো আর আলোচনা শুরু হতে পারে না। তো ওই সময় যেহেতু তার আগের দিন হইচই ঠেকানোর ব্যাপারে আমার ভূমিকা ছিল, সেই জন্য একজন ব্রিগেডিয়ার সাহেব উনি একটা মাইক্রোফোন নিয়ে এসে আমাকে খুঁজে বের করে বললো যে তুমি একটু সামনে যাও, ওদেরকে ঠান্ডা হতে বলো, তাছাড়া আর কারো কথা শুনছে না। তো আমি সামনে গেলাম, সামনে যাই, আমাকে দেখেই তখন তারা থেমে গেল, বাট বললো যে স্যার গতকালকে আপনার মেয়ে আপনাকে যে কথাটা বলছে ওই গল্পটাকে বলেন। তা আমি প্রাইম মিনিস্টারকে কথা বলার আগেই সালাম টালাম দিয়ে বললাম যে ম্যাডাম ওই গল্পটা একটু আপনিও শোনেন, যে আমরা কিন্তু সবাই ফ্যামিলি কর্তৃক স্যাক্রিফাইসড, আমাদের কিন্তু আর আগে পিছিয়ে কিছু নাই, আমাদের উই হ্যাভ টু টেক দি রিভেঞ্জ। এরকম একটা অবস্থাতে এখন আপনাকে আমার কিছু বলার আছে, সেগুলো হলো যে তো ঐতিহাসিক কিছু কথা চলে আসলো। আমি বললাম যে আপনার পাশে যিনি বসে আছেন ইনি সেনাপ্রধান বানাইছে যারা, তারা কি করছে, তারা আজকে কোথায় আছে, আর উনি কি করতেছেন আমরা তো দেখতে পাচ্ছি। আপনার বাবা সেনাপ্রধান করেছিল জিয়াউর মেজর করিম, দর্শকবৃন্দ আমার ধারণা ওনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমি শিওর উনি আবার কানেক্ট হবেন, আমি আলোচনাটা কন্টিনিউ করব, আপনারা যদি ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। আমার ধারণা দর্শকবৃন্দ, আমি জানি না, ওনাকে আমি ফোনেও পাচ্ছি না, সাবজেক্টটা যদি এমন হয় যে ওকে আবার উনি এসছেন, ওকে সরি আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, স্পেকুলেশন শুরু হয়েছে দর্শকদের মধ্যে। আপনি কি আপনার ফোনে যদি কথা বলেন আমার মনে হয় আপনার ঝামেলা কমবে। না 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 এরকম তো হয় না, রাতে রাত্রে তো ইন্টারাকশন হওয়ার কথা না, যাই হোক যে জন্যই হোক হচ্ছে, অসুবিধা নেই, এটাতেই বলি। ওকে বলেন তো, তারপরে আপনি হাসিনা শেখকে কি বললেন, আপনি যদি ওখান থেকে করেন। জি জি হ্যাঁ, তারপরে তো ওনাকে বললাম যে এই যে সেনাপ্রধান নিয়োগের ব্যাপারে আপনারা যা করেন এর কারণে কি হয়, আজকে ওই ওই যিনি আপনার পাশে বসে আছেন উনি যদি না হয়ে যদি রিয়েলি যা সেনাপ্রধান হওয়ার কথা ছিল সে যদি হতো, তাহলে তো আপনাকেও জিজ্ঞেস করতে হতো না, কাউকে জিজ্ঞেস করতে হতো না। উনি ঠিকই জানে এরকম একটা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমি একজন মেজর হিসাবে যদি বুঝতে পারি যে এটা কিছুই ছিল না, এটা ইজ নাথিং, এটার কোনো ব্যাপারই ছিল না, সেখানে উনি বসে থাকলেন আপনার মুখের দিকে তাকায়, এই জন্য কিন্তু আমরা আজকে মারা গেলাম। এবং আরেকটা সিরিয়াস কথা সেটা হলো যে এই যে ম্যাডাম আপনারা যেভাবে সেনাবাহিনীতে অফিসার প্রমোশন দেন, এই যে সামনে দেখেন বসে আছে অনেক ফুল কর্নেল অ্যাবভ, এই কলারের মধ্যে একটা লাল চিনি লাগা রাখছে, এইগুলো কিন্তু সবাই হিজড়া, এবং এই হিজড়াদের জন্য কিন্তু রিয়েলি আমাদের ভাইদের বাঁচাতে পারেনি। আপনার কোনো দোষ নেই ম্যাডাম, এই যদি এরা যদি হিজড়া না হতো আর উনি যদি রিয়েল সেনাপ্রধান হইতো, তাহলে আমার ভাইদের একজনের একটা পশম দিক সেদিক হইতো না, আমরা সবাইকে বাঁচাতে পারতাম। তা আপনাদেরকে আমার একটাই কথা, সেটা হলো আপনি সেনাবাহিনী কারো বাপের সম্পত্তি না, দেশও আপনার বাপের সম্পত্তি না। সেনাবাহিনী প্রধান যার হওয়ার তাকে বানাইতে হবে এবং তাকে ছেড়ে দিতে হবে সেনাবাহিনী চালানোর জন্য। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। আপনার দুই ভাই আর্মি অফিসার ছিল, আমি মনে করি না, আমি বিশ্বাস করতে চাই না যে আপনি এর সাথে জড়িত, কিন্তু আমার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে।
সেই আপনি সেই অনুষ্ঠানে যে যাবেন না সেটা আপনি প্রায় মেজর করিম আপনার কথাটা শুনি নাই। আপনি যখন বললেন যে আপনাকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে, এরপরের আর কথাটা শুনি নাই। এই প্রশ্নটাই হলো যে আপনি 26 তারিখের যে রাত্রের অনুষ্ঠান ছিল সেখানে আপনি যাওয়ার কথা ছিল এবং 26 তারিখে অনুষ্ঠানে আপনি যাবেন না সেটা পার্সোনাল কনফিডেন্সিয়াল একটা চিঠি দিয়ে জেনারেল শাকিলকে জানাইছিলেন এবং এটা আর দু একজন অফিসার জানে এবং এই প্রত্যক্ষদর্শী একজন অফিসার আমাকে বলছে, আমি তার কাছ থেকে শুনেছি যে এই চিঠিটা আসছিল শুধু আপনি ওনাকে দিয়েছিলেন যে আপনি যাবেন না এবং এটা যেন উনি কাউকে না বলেন। তো জেনারেল শাকিল কাউকে বলে নাই উনি 26 তারিখে আসবেন না, কারণ ঘটনা তো ঘটছে 24-25-এ হয়ে গেছে, কিন্তু 26-এও হইতে পারতো। মানে এটা তো মানে ওনাকে ওই দিনে আর যা ওদিকে 24 তারিখে কিন্তু উনি গিয়েছিলেন পিলখানায়, প্ল্যানটা তো 24 তারিখে ছিল না, এটা তারপরে হবে। সেই জন্য 26-এ উনি যাবেন না। তা আপনি যে যাবেন না এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ আছে। এই যে আপনি লিখিত জানালেন যে আপনি যাবেন না, এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ আছে। সে তখন এটাকে কাউন্টার করার চেষ্টা করলো। তা আমি বললাম ঠিক আছে, এটা বের করতে হবে যে আপনি কেন যাবেন না, আপনাকে কে বললো যে আপনি যাবেন না। আমি এইভাবেই ওনাকে প্রশ্ন করছি, আপনি কে বলছে আপনি বলেন, লিখিত দিতেছেন, সব তো আর আপনি করতে হবে না, আপনাকে কে এই বুদ্ধিটা দিল যে আপনি ওখানে যাবেন না। সে কোনো কথা বললো না। তখন বলতে নেক্সট হলো যে যখন পিলখানার মধ্যে হত্যাকাণ্ড চলতেছিল তখন আপনার লোকজন মিছিল করতেছিল বিডিআর ভাই ভাই আর্মি অফিসারের রক্ত চাই। উনি বললো যে না না এটা আমার লোকজন করে নাই, এটা বিএনপি করছে। তা আমি বললাম ম্যাডাম, বিএনপি নির্বাচনের হারার পরে ইঁদুরের গর্তে লুকে আছে, সে বিএনপি কেমন মিছিল করবে? আর বিএনপির মিছিলের সাথে বিডিআর আমরা তো এর আগেও দেখছি পার্লামেন্টে আপনার এমপিরা বলছে যে এই সমস্ত মেজর করিম, একটা আপনি কি ফোনে আসলে এটা কি প্রবলেমটা সলভ হবে? মানে আপনার কথায় 2 মিনিট পরই আপনার কথাটা স্টপ হয়ে যায়। ফোনেতে কিভাবে আসতে হবে এটা তো আমি শিওর না। আমি ফোনে হোয়াটসঅ্যাপে আছি আমি, তো আপনি এখানে ফোনের মধ্যে কোনো লিংক তো পাচ্ছি না। আমি হোয়াটসঅ্যাপে যে লিংকটা আমি পাঠাইছি আপনি যদি ওটার উপরে ক্লিক করেন তাহলে আপনি চলে আসতে পারবেন। এটা কেটে দিতে হবে? কাটতে হবে কেন? আপনার কাটার দরকার নাই, কাটার দরকার নাই। তুমি ফোনে দেখো, ফোনে লিংকটা দেখে লিংকে ক্লিক করো। আমরা কি আলোচনা চালা যেতে পারি? যে আপনি আলোচনা কন্টিনিউ করেন, আপনার মেয়ে ফোনে কানেক্ট করুন। আচ্ছা, তো তখন উনি বলে না এটা ভুল তথ্য। আপনি দেখেন ইউটিউবে এটা কিন্তু আমার এই কথা দিয়ে কিন্তু ইউটিউব শুরু হয় যে ওনারা বলছেন যে উনি বলতেছেন যে না এটা ভুল তথ্য। তো এইগুলো নিয়েই পরে আমাকে বলা হলো, যে মইনি বললেন যে তোমার তো 3টে পয়েন্ট আছে, তুমি তোমার এই 3টে পয়েন্ট বলো। তো আমি আমার ওই 3টে পয়েন্ট বললাম। আপনার 3টা পয়েন্ট কি ছিল? আপনার 3টা পয়েন্ট কি ছিল? এটা তো আজকে এতদিন পরের কথা, 32টা পয়েন্ট ছিল, তার মধ্যে আমাকে যে 3টে দেওয়া হয়েছিল আপনি পেতে পারেন। এগুলো এখন জানি না কোথায় আছে, আমার কাছে খুঁজলে পাবো, কারণ আমার কাছে তো একটা কপি ছিল। কারণ তারপরে তো ধরেন যে আমার বাসা থেকে মিলিটারি পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে, আমার জিনিসপত্র সব হারা গেছে। ওকে, তারপরে কি হলো? আমরা ওখান থেকে ওটা একটু শেষ করি, তারপরে এটা হলে শেষ পর্যন্ত তো মানে অন্যদের পয়েন্ট যা যা বলার ছিল বলা হলো, সবাই বলে টলে আর শেষ হলো আর কি ওদিনের কথাবার্তা। তো ওই সময় এই আলোচনার মধ্যে হাসিনা শেখ ওখানে যাওয়ার পরে আলোচনা থেকে কি কোনো কিছু বেরোলো যে that's the conclusion, that's what we are going to do and that's our responsibility, that আর্মি কিছু একটা করবে বা সরকার কিছু একটা করবে, এগুলো কি কোনো আলোচনা হয়েছে ওইখানে? যে দাবিদার মধ্যে যেগুলো ছিল সেটা মূল কথা হলো বিচার করতে হবে। তো সেটা তো উনি বললেন যে উনি বিচার করবেন, কিন্তু এটার উপর আস্থা আমাদের পার্সোনালি আমার তো কোনো আস্থা নাই, কারণ আমি এই কয়েকদিনে যেটা বুঝলাম, আর আপনি তো 3 বছর ল অনার্স পড়ে তারপর আর্মিতে ঢুকেছি, আমি রাজনীতি করতাম, তো আমি তো এগুলো সব ভালো করে বুঝে ফেলছি যে এগুলো কিছু না। আপনি এখন কোনটায় আছেন? আমি এখন আপনি এটা কি কেটে দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন ফোনে আসছি। জি, শোনা যাচ্ছে তো? যে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, এবার বলেন আপনি। ওকে, তো এরপরে তো ওই বিচার হবে, এই করেই তো আমরা সেদিন আমাদেরকে ওই দিন বিদায় করা হলো, আমরা সবাই চলে আসলাম।
তারপরে বিচার বিচার কি হলো, তদন্ত শুরু হলো আর কি, এগুলো তদন্ত